গ্রহের দৃষ্টি আমরা সবাই জানি, কিন্তু বক্রি বা রেট্রোগ্রেড হয়ে গেলে কিভাবে দৃষ্টি পড়বে তা জানতে গেলে দেখতে হবে এই ভিডিওটি। আমরা অনেকেই বিভিন্ন গ্রহের দৃষ্টি নিয়ে বিভিন্ন রকম কথা শুনে থাকি, যেমন শনির দৃষ্টি শুনলেই সবাই আমরা একটু নড়ে চড়ে বসি। শুধু শনিই নয়, সমস্ত গ্রহেরই বিভিন্ন রকমের দৃষ্টি হয়। আজ আমরা সেই বিভিন্ন গ্রহের দৃষ্টির ব্যাপারে জানব এবং তা কিভাবে কাজ করে তার একটা আইডিয়া পাবো। প্রতিটি গ্রহেরই একটি কমন দৃষ্টি থাকে, সেটি হলো তার বিপরীত ঘরে। আমি এখানে ডিগ্রি হিসাবে বলছি না, তার কারণ বোঝাটা একটু কমপ্লেক্স হয়ে যেতে পারে। যেমন আমরা যদি গ্রহগুলিকে সাজাই তাহলে দেখা যাবে প্রতিটি গ্রহের 7th হাউস অর্থাৎ ঠিক তার বিপরীত ঘরে তার পূর্ণ দৃষ্টি থাকে। এবার এই দৃষ্টি ক্যালকুলেশন করার জন্য গ্রহটি যে ঘরে বসে থাকবে সেই ঘর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গুনতে শুরু করতে হবে। যেমন ধরা যাক এখানে রবির কথা। দেখুন এখানে রবি বসে আছে কর্কট রাশিতে। রবির সাপেক্ষে সপ্তম ঘর হবে মকর রাশি। সেটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে পথেই গোনা হোক না কেন, 7th হাউস সবসময় তার বিপরীত ঘরই হবে। এরকমভাবে চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু সবারই 7th হাউসে দৃষ্টি থাকে। এইরকম তার সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি থাকে। আবার দেখুন এই চার্টে শুক্র বসে আছে মীন রাশিতে, তাহলে বিপরীত ঘর কোনটা হবে? কন্যা রাশি। শুক্র এই কন্যা রাশির ঘরে সম্পূর্ণ দৃষ্টি প্রদান করবে। তার মানে 7th হাউসে সবার পূর্ণ দৃষ্টি থাকে। শুধুমাত্র মঙ্গল, বৃহস্পতি ও শনির আলাদা আলাদা কয়েকটা এক্সট্রা দৃষ্টি থাকে। প্রথমে বলি মঙ্গলের কথা। মঙ্গল যে ঘরে বসে তার থেকে 7th হাউসে তো পূর্ণ দৃষ্টি দেয়ই, তার সাথে আরও দুটো দৃষ্টি মঙ্গলের হয়, একটা চতুর্থ ঘর এবং অষ্টম ঘরে। যেমন মঙ্গল এখানে বসে আছে বৃষ রাশিতে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গুনতে শুরু করতে হবে। 4th হাউস হবে সিংহ রাশি এবং অষ্টম হবে ধনু রাশি। 4th হাউসেও মঙ্গলের দৃষ্টি থাকবে এবং ধনু রাশির ঘরেও মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে। আবার বৃহস্পতি যে ঘরে বসেন সেখান থেকে সপ্তম ঘর ছাড়াও পঞ্চম এবং নবম ঘরে দৃষ্টি দেন। এখানে বৃহস্পতি রয়েছে কন্যা রাশিতে, তাহলে সপ্তম ঘর কোনটা হবে? সপ্তম ঘর হবে মীন রাশি। এই মীন রাশিতে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে। এছাড়াও বললাম 5th হাউস, তাহলে বৃহস্পতি যেখানে বসে থাকবে সেখান থেকে 5th হাউস হবে যে ঘরটা এখানে হয়েছে মকর রাশি, তো মকরের ওপরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে এবং তার সাথেও নবম ঘর। তার মানে বৃহস্পতির দৃষ্টি আমরা কটা দেখলাম? পঞ্চম ঘর, সপ্তম ঘর এবং নবম ঘর। আবার শনি নিজের অবস্থান থেকে 3rd হাউস এবং 10th হাউসের ওপরে দৃষ্টি দেয় 7th হাউস ছাড়াও। এখানে দেখুন শনি বসে আছে আমাদের কুম্ভ রাশিতে, তো কুম্ভ রাশিতে শনির পজিশন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘরগুলোকে যদি সাজানো যায় তাহলে তার 7th হাউস হচ্ছে সিংহ রাশি, 3rd হাউস হবে আমাদের মেষ রাশি এবং 10th হাউস হবে বৃশ্চিক রাশি। তো শনি যেখানে বসে থাকবে সেখান থেকে 3rd, 7th, 10th এই সমস্ত ঘরের মধ্যে শনির দৃষ্টি থাকবে। এবার আসি রাহুর কথায়। রাহু কিন্তু সর্বদা বক্রী, তাই রাহুর দৃষ্টি বিচার করতে গেলে ক্লকওয়াইজ ডিরেকশনে বিচার করতে হয়। মানে কি, রাহু যেখানে বসে থাকবে সেখান থেকে ঘরগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে আর হবে না। রাহু যেখানে বসে থাকবে কারোর চার্টে, সেখান থেকে তার রাহুর দৃষ্টি কল্পনা করতে গেলে তাকে ক্লকওয়াইজ ঘরগুলোকে দেখতে হবে। ঠিক আছে, এখানে যেমন রাহু বসে আছে মকর রাশিতে, তাহলে তার 2nd হাউস হবে ধনু রাশি। এটা কিন্তু কুম্ভ রাশি হবে না, অ্যান্টি ক্লকওয়াইজ গুনলে চলবে না, এটাকে ক্লকওয়াইজ গুনতে হবে। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে রাহুর দৃষ্টি কিন্তু একদম বৃহস্পতির মতন। মানে রাহু যেখানে বসে থাকে সেখান থেকে 5th হাউস, 7th হাউস এবং 9th হাউসের দৃষ্টি দেয়। এছাড়াও যেমন ধরুন এখানে 5th হাউস কন্যা রাশি, 7th হাউস কর্কট রাশি এবং নবম ঘর বৃষ রাশি। কিন্তু রাহুর এই 3টে দৃষ্টি ছাড়াও আরেকটি দৃষ্টি থাকে, সেটা হলো 12 নম্বর ঘরে। রাহু যেখানে বসে থাকে তার ঠিক 12th হাউসে রাহুর কিন্তু দৃষ্টি থাকে। এবার দেখুন রাহুর ঠিক উল্টো দিকে কেতু থাকে এবং কেতু হলো রাহুর ঠিক বিপরীতধর্মী। তাই রাহুর উল্টো দিকে বা 7th হাউসে রাহুর পূর্ণ দৃষ্টি থাকলেও মনে করা হয় যে সপ্তম ঘরে রাহুর দৃষ্টিটা তীব্র নয়, বরং একটু ক্ষীণ দৃষ্টি। আচ্ছা, এবার আর একটা জিনিস বলে রাখি যে কেতুর যেহেতু মাথা নেই, শুধু বডি আছে, তাই কেতুর দৃষ্টির কথা শাস্ত্রে কিন্তু উল্লেখ নেই। কিন্তু বর্তমান জ্যোতিষমণ্ডলী কেতুর দৃষ্টি স্বীকার করেন এবং উল্লেখ করেন যে কেতুর দৃষ্টিও বৃহস্পতির ন্যায় 5th, 7th, 9th হাউসেই হয়। তাহলে ঘটনাটা হলো, এই দৃষ্টিটা জেনে আমরা কি করব, কি হবে এই দৃষ্টিটা জেনে? তাহলে আমরা একটা চার্ট দেখি এবং উদাহরণ দেখে নিই।
যেমন ধরুন এই একটা চার্ট, লগ্নপতি এখানে বৃহস্পতি বসে রয়েছে মেষে, ঠিক আছে। কি লগ্ন? ধনু লগ্ন। দেখুন ধনু লগ্নে অ্যাসেন্ডেন্ট লেখা আছে ASC, তার মানে এটা লগ্ন। তাহলে লগ্নপতি ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি, সে বসে আছে কোথায়? বৃহস্পতি বসে আছে মেষে। নবম ঘরে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। দেখুন এখানে লগ্ন সাপেক্ষে আমি সব ঘরগুলোকে দেখিয়েছি। নবম ঘর যেখানে সিংহ রাশি, সেখানে কি তৈরি হয়েছে? বুধাদিত্য যোগ। এবার বৃহস্পতি একটি শুভ গ্রহ, যার দৃষ্টি আছে এই যোগটির ওপরে, অর্থাৎ যোগটি আর একটু স্ট্রং হয়ে গেল। এই লগ্নপতি বৃহস্পতি, এর দৃষ্টি আছে 5th হাউসে দৃষ্টি। গুণে দেখুন এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে 1 2 3 4 5 সিংহ রাশিতে প্রথম দৃষ্টিটা পড়বে বৃহস্পতির। তার মানে এই বুধাদিত্য যোগটা বৃহস্পতির মতো শুভ গ্রহের মানে দৃষ্টিতে বুধাদিত্য যোগটা একটু স্ট্রং হলো। আবার দেখুন এখানে পঞ্চমপতি অতি শুভ গ্রহ, পঞ্চমপতি এখানে কিন্তু মঙ্গল। পঞ্চমপতি মঙ্গলের উচ্চস্থ দৃষ্টি, দেখুন মঙ্গল কিন্তু মকরে উচ্চস্থ হয়, এই মঙ্গলের অষ্টম দৃষ্টিও কিন্তু আছে এই যোগটার ওপরে, মানে বুধাদিত্য যোগের ওপরে মঙ্গলের দৃষ্টিও আছে, যে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি। অর্থাৎ এই যোগটি কিন্তু হলো মারাত্মক রকমের স্ট্রং। কিন্তু দেখুন এখানে চন্দ্রের ওপরে উচ্চস্থ শনি, উচ্চস্থ মঙ্গল ও রাহু, এই তিনটিরই দৃষ্টি আছে। উচ্চস্থ মঙ্গলের দৃষ্টি যেটা 7th হাউসে, রাহুর দৃষ্টি আছে বলেছিলাম 7th হাউস 9th হাউসে রাহুর দৃষ্টি হয়, এবং মঙ্গলের উচ্চস্থ দৃষ্টি, এই তিনটে দৃষ্টিই রয়েছে তার উপরে, মঙ্গলের মানে চন্দ্রের উপরে, ঠিক আছে। তাই পড়াশোনা বা বুধাদিত্য যোগ, পঞ্চম ঘরে বুধাদিত্য যোগ অত্যন্ত স্ট্রং যোগ। এই যোগ তৈরি হলেও, পড়াশোনায় জাতক ভালো হলেও, জাতক কিন্তু হবে অত্যন্ত জেদি, রাগী এবং আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারবে বা ইউনিক চিন্তা করতে পারবে। এখানে দেখুন যে এর লগ্ন সাপেক্ষে যে 3rd হাউস অর্থাৎ কুম্ভ রাশি, সেখানে কিন্তু কোনো গ্রহ নেই। তাহলে 9th হাউস থেকে যে রবি এবং বুধের দৃষ্টি, এই দুটো যে আমাদের 3rd হাউসের ওপরে পড়লো, তাহলে এই দৃষ্টিটা কি বেকার হয়ে গেল? একদমই কিন্তু তা নয়। 3rd হাউস থেকে বোঝা যায় আমাদের ছোট ভাই বোনের ব্যাপারে। তাই যেহেতু রবি ও বুধের দৃষ্টি 3rd হাউসে আছে, তাই ব্যাপারটা এমন হবে যে জাতক তার ভাই বোনের সাথে শিক্ষামূলক আলোচনা করবে, যেহেতু বুধাদিত্য যোগের অ্যাসপেক্ট পড়ছে, বা তার ভাই বোনও বেশ কিন্তু শিক্ষিত হবে। এইভাবে বিভিন্ন গ্রহের দৃষ্টি বিভিন্ন গ্রহের কারকতাকে বাড়াতে বা কমাতে পারে, ঠিক আছে, বোঝা গেছে। এবার যদি আমাদের চার্টে কোনো বক্রী গ্রহ থাকে, যেমন এটা মঙ্গল এখানে বক্রী, তাহলে তার দৃষ্টি কীরকম হবে? সেটা কি রাহুর মতো ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে? দেখুন এখানে রাহু কিন্তু সবসময় বক্রী থাকে, তাই রাহুর দৃষ্টি গণনা কিন্তু ক্লকওয়াইজ ধরেই করতে হয়। কিন্তু স্বাভাবিক সম্মুখ গতিশীল গ্রহ যদি বক্রী হয়ে যায়, তাহলে যদি তার দৃষ্টি গণনা ক্লকওয়াইজে করা হয়, তাহলে কিন্তু ভুল করা হবে। স্বাভাবিক গতিশীল গ্রহ কম সময়ের জন্য কিন্তু বক্রী হয়, এবং বক্রী মানে গ্রহটি উল্টো দিকে কিন্তু চলে না। তাই স্বাভাবিক গ্রহ বক্রী হলে তার দৃষ্টি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজভাবেই কাউন্ট করতে হবে। অর্থাৎ এখানে মঙ্গলের দৃষ্টি হবে 4th 7th এবং 8th, অর্থাৎ তুলা রাশি, একটা হবে মকর রাশি এবং আরেকটি হবে কুম্ভ রাশি, ঠিক আছে। গ্রহ যে ঘরে বসে, যে ঘরে দৃষ্টি দেয়, সেই ঘরে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। এইভাবে দেখা যায় যে শুভ গ্রহের দৃষ্টি শুভত্ব বৃদ্ধি করে এবং অশুভ গ্রহের দৃষ্টি অশুভত্ব বৃদ্ধি করে। আবার শুভ গ্রহের দৃষ্টি যদি অশুভ গ্রহের ওপরে পড়ে, তাহলে অশুভত্ব অনেক হ্রাস পায়। আমরা প্র্যাকটিক্যালি আরও জানবো এই দৃষ্টির ব্যাপারে, কিন্তু সেটা ধীরে ধীরে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।